প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা দেশে রিকন্ডিশন গাড়ির বাজার নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রিকন্ডিশন গাড়ি আমদানিকারক এবং ডিলার সমিতির সাবেক প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন। ডন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা এভাবে শুরু করতে চাই। আমরা তো এই অন্তর্বর্তী সরকারের প্রায় 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো একটু আপনাদের এই গাড়ির ব্যবসা, রিকন্ডিশন গাড়ির ব্যবসা বাণিজ্য আসলে এই সময়টা আসলে কেমন যাচ্ছে? দেখুন, গত প্রায় 11-12 মাস চলল ইন্টারিম গভর্নমেন্টের সময়টা। এই সময় এখন পর্যন্ত আমাদের রিকন্ডিশন গাড়ির যে মার্কেট, এটা আসলে ডে বাই ডে শ্রিঙ্ক করে গেছে, কমে গেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো 2-3 মাস, 4 মাস, 5 মাস পরে হয়তো পিক আপ করবে, কিন্তু সেটা আর হয়নি। আর দুঃখজনক হলো সত্য যে এই বাজেটে আমাদের খুব প্রত্যাশা ছিল। তার কারণ হলো যে ভেবেছিলাম তো এনবিআর মানে সরকার বাজেটে গাড়ির কিছুটা হলেও ডিউটি কমাবেন, সাপ্লিমেন্টারি ডিউটি কমাবেন, হাইব্রিড গাড়িগুলো আছে পরিবেশ বান্ধব সেটার ডিউটি কমানো উচিত ছিল, ইলেকট্রিক গাড়ির ডিউটি কমানো উচিত ছিল। সেদিকে ওনারা যাননি। আমাদের যুক্তি ছিল, দেখুন ডলার তো ছিল 86-87 টাকা, সেখান থেকে জাম্প করে হয়ে গেছে প্রায় 120 টাকা, 22 টাকা, 25 টাকা পর্যন্ত। এমনিই তো আপনার একটা গাড়ি কিনতে গেলে গাড়ির মূল্য অ্যাপ্রিসিয়েট হয়েছে প্রায় 30-35%। সেখানে আবার তো ডিউটি আছে। তো এতে করে গাড়ির দাম তো গত কয়েক বছর ধরেই প্রতি মাসেই বলতে গেলে আমাদের আবার আরেকটা আছে যে প্রতি মাসে তো আমরা যখন গাড়ি আমদানি হয়, যখন আমরা অ্যাসেসমেন্ট করতে চাই, তো আপনার ইয়েন এবং ডলারের যে ফ্লেকচুয়েশন আছে প্রতি মাসে দেখা যায় যে গাড়ির একটা মূল্য বৃদ্ধির দিকে আছে ক্রমাগত, কখনো দেখি না যে কমেছে। আর এই বাজেটে ক্রেতাদের জন্য কিন্তু কোনো সুখবর নাই। ক্রেতারা ভেবেছিল হয়তো গাড়ির ডিউটি কমাবে এবং সুলভ মূল্যে গাড়ি কিনতে পারবে, কিন্তু যদিও এনবিআর আমাদের মাইক্রোবাস যেটা, সেটা 15 সিটের যে মাইক্রোবাসগুলো, 12 সিটের মাইক্রোবাসগুলো, এই মাইক্রোবাসগুলোকে সাপ্লিমেন্টারি ডিউটি ছিল প্রায় 20%, সেটাকে 10% করা হয়েছে। এতে করে কিন্তু 1,70,000 টাকার মতো প্রায় ডিউটি কমেছে এখানে। কিন্তু এটার পুরাপুরি রিভার্স কাজ হয়েছে। জাপানে গাড়ির কিনতে গিয়ে দাম বেড়ে গেছে প্রায় $2,000-2,500। সো একদিকে ডিউটি কমেছে শুধু মাইক্রোবাসে 10% সাপ্লিমেন্টারি ডিউটি, হুইচ ইজ অনলি 1,60,000-70,000 টাকা কমার কথা। কিন্তু জাপানে এই গাড়িটা আসলে আমাদের নিজেরই দোষ বলা যায়। আমরা সবাই যখন অকশন থেকে বিট করতে চাই, আলটিমেটলি গাড়ির দাম অনেক বেড়ে যায়। তো আমরা এখন কষ্ট করে দেখেছি যে উল্টা এই বাজেটে পরে যে গাড়িগুলো ঢুকবে, হাইয়েস্ট মাইক্রোবাসগুলো, সেগুলি আরও গত বাজেটে যা দাম ছিল তার থেকে 1 লক্ষ টাকা আরও বৃদ্ধি হবে, বিকজ অফ ওই জাপানে আমরা কিনতে গিয়ে $2,000-2,500 দাম বাড়িয়ে দিয়েছে প্রতিযোগিতায়। আর আরেকটা কারণ হলো গভর্নমেন্ট এটি বাড়িয়েছে প্রায় 2.5%। তো এতে করে দেখা গেছে যে প্রতিটা আইটেমেই, আমদানিকৃত প্রতিটা আইটেমে অ্যাডভান্স ট্যাক্স যেটা এটি বলে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এই কারণে আমাদের প্রতিটা গাড়িতে ধরেন মিনিমাম, যেটা আমরা এক্সিও গাড়ি বিক্রি করি, টয়োটা করোলা এক্সিও, এটা সবচেয়ে বেশি পপুলার এবং এটা সবচেয়ে সুলভ মূল্যের একটা গাড়ি। একটা এক্সিও তেই মিনিমাম এটি বাড়ানোর কারণে প্রায় 40,000-45,000 টাকা শুধু এটির কারণে বেড়ে গেছে। ছোট গাড়ি পর্যায়ক্রমে যত সিসি বাড়বে, যত গাড়ির দাম বাড়বে, পর্যায়ক্রমে এটিটা বাড়বে। তো প্রায় 40,000 থেকে শুরু করে পর্যায়ক্রমে 4-5 লক্ষ টাকা বড় গাড়িতে উল্টা দাম বেড়ে গেছে। তা আমি যেটা বলছিলাম যে ক্রেতাদের জন্য কোনো সুখবর নাই, বিক্রেতার জন্য কোনো সুখবর নাই। তার কারণ হলো আমাদের বিক্রি প্রায় 60% কমে গেছে।
তো সবাই আমরা চিন্তিত ইনফ্যাক্ট যে আসলে সবারই তো প্রতিষ্ঠান আছে, ব্যাংক থেকে মানুষ লগ্নি করে আমরা বিক্রি করছি, তো ব্যাংক ইন্টারেস্ট তো বসে থাকবে না। আপনি দেখেন ব্যাংক ইন্টারেস্ট এখন 15% ইন্টারেস্ট দিতে হচ্ছে। সো ব্যাংক ইন্টারেস্ট 15% দিয়ে আপনি একটা প্রতিষ্ঠানের যারা ভাড়া নিয়েছে সেখানে প্রতিষ্ঠানের ভাড়া কিংবা যাদের স্টাফ আছে স্টাফ স্যালারি, সো ওভারহেড কস্ট কত যদি আমি কাউন্ট করি, খুব কষ্ট সার্ভাইভ করা। নাও ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এ সার্ভাইভ করা। মানে আপনি বলছিলেন যে আপনার বাজেটে আসলে কোনো নীতি সহায়তা বা কোনো সুযোগ পান নাই, এটি একটি প্রেক্ষাপট। আবার ব্যাংক ঋণ সুদের কথা বলছিলেন, সব মিলিয়ে অর্থনীতি তো আসলে এই অন্তর্বর্তী সরকারের এই সময়টা আমরা দেখছি অর্থনীতিতে আসলে গতি নেই। অন্য ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির, মনে করা হচ্ছে রাজনৈতিক কোনো সরকার না থাকার কারণে আসলে অর্থনীতিতে গতি তৈরি হচ্ছে না, নাজুক পরিস্থিতি আছে। এটি কি আসলে আপনাদের গাড়ি বেচা বিক্রিতে আপনি বলছিলেন 60% কমে গেছে, এটি কি কারণ অর্থনীতির? আসলে তো গাড়ি বলেন, ফ্ল্যাট বলেন, এগুলো যদিও আমরা বলি নেসেসিটি, এর থেকেও নেসেসিটি কিন্তু আপনি জানেন ফুড অ্যান্ড ক্লথস। এখন এই মানুষ তো ওই দুইটার উপরেই ফোকাসড। আপনি দেখেন যে গাড়ি বিক্রি প্রায়, আমি যেটা বলেছি, প্রায় 60% কমে গেছে। সেখানে ফ্ল্যাট কিংবা জমি জমা বিক্রিও কমে গেছে। আসলে সামগ্রিক অর্থনীতি ভালো অবস্থায় নাই। মানুষের ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয় তাহলে মানুষ আলটিমেটলি কোথায় গাড়ি কিনবে, কে ফ্ল্যাট কিনবে? আরেকটা কারণ হলো যে কিছু দুষ্ট লোক তো ব্যাঙ্কগুলোর থেকে তো টাকা পাম্প করে নিয়ে চলে গেছে, ড্রেন আউট করেছে। ব্যাঙ্কগুলো গত 14-15 বছর ধরে ব্যাঙ্কগুলোর অবস্থা যা তা অবস্থা। আবার বাংলাদেশ ব্যাংক স্পেশাল মনিটরিং করছে এখন প্রতিটা ব্যাংকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। তো এখন দেখেন প্রতিটা ব্যাংকের যে এনপিএল যেটা ছিল 4%, 5% দেখে রেখেছিল, এখন দেখা গেছে যে যেটা একুয়ার অ্যাসেসমেন্ট করেছে সেখানে দেখা গেছে যে প্রতিটা ব্যাংকেরই এনপিএল প্রায় 30, 40, 50, 60, 70, 80, ইভেন কি কিছু কিছু ব্যাংকের প্রায় 94-95%, মানে ব্যাড লোন 94-95%। তো আপনি এখন বাংলাদেশ ব্যাংক যখন স্পেশাল মনিটরিং করছে তখন ওই ব্যাংকগুলো কি করছে, যাদের কাছে লোন দিয়েছে তাদেরকে প্রেশার দিয়েছে, তাদেরকে টাকা রিকভার করার চেষ্টা করছে ব্যাড লোনগুলোর থেকে। আদৌ ব্যাড লোন রিকভার করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন আছে। তার কারণে তার এগেনস্টে যেসব সিকিউরিটি দেওয়া আছে একেবারে ন্যূনতম সিকিউরিটি দেওয়া আছে। আমি মনে করি না যে এই কঠিন অবস্থা থেকে আমরা 2-1 বছর বেরিয়ে আসতে পারবো। আর আমি মনে করি না যে আমরা যারা ব্যবসা করছি আমরা স্টিল ঠিক যেটা বলে না টানেলের ও পারে, আমি কিন্তু কোনো আলো দেখছি না। আরও 2-3 বছর আমাদের মনে হয় এইটার মধ্যেই যেতে হবে। আশা করি যদি নির্বাচিত সরকার আসে এবং আসার পরেও এই যে ক্ষত হয়েছে, ক্ষত সারতে কিন্তু আরও 2-1 বছর সময় লেগে যাবে। আপনি বলছিলেন যে বাজেটে আমরা নীতি সহায়তার তেমনটি পান নাই আপনারা এই খাতের জন্য, একটু বলবেন যে আমরা দেখছি যে বাজেটের ঠিক আগে কেন্দ্রীয় ব্যাংকের কিছু পলিসি সাপোর্ট আপনাদেরকে দিয়েছে, গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সীমা বাড়িয়ে দিয়েছে, আবার বিনা জামানতে যাতে আপনারা এলসি করতে পারেন শূন্য জামানত দিয়ে সেটির সুযোগ দিয়েছে। এটি কি আপনাদের ব্যবসা বাণিজ্যকে কিছুটা স্বস্তি দিয়েছিল কিনা? দেখুন, গত ডিসেম্বরে আমি আমার কমিটি নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের সাথে দেখা করেছিলাম এবং আমরা প্রায় 6টা প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই মাননীয় গভর্নরকে এবং বাংলাদেশ ব্যাংকে। 6টা প্রস্তাবে কিন্তু উনি যুক্তিযুক্ত মনে করেছেন এবং ওনারা কিন্তু প্রস্তাবগুলো মেনে নিয়েছেন। যেখানে গাড়ি এলসি করতে লাগতো প্রায় 100% মার্জিন, সেখানে 50% করা হয়েছিল। অটো লোনগুলো ওনারা রিশিডিউল করে দিয়েছিলেন, মানে যেটা যা ছিল তার থেকে অটো লোনটা বাড়িয়ে দিয়েছিলেন ক্রেতাদের জন্য। আবার হাইব্রিড এবং পরিবেশ বান্ধব গাড়ির জন্য ওনারা যে এলসি করতে গেলে সেখানে ক্রেতা মানে ক্লায়েন্ট এবং ব্যাংকের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এটা শূন্য মার্জিনও কিন্তু আমরা এখন এলসি করতে পারছি। সো নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংক থেকে যেগুলো দিয়েছে আমি মনে করি গাড়ি ব্যবসাদের জন্য এটা 100% পজিটিভ। কিন্তু টোটাল যদি মানুষ, আমি নীতি সহায়তা পেলাম এবং এনবিআর কিন্তু মাইক্রোবাসের সামান্য ডিউটি কমিয়েছে, এনবিআরকে ধন্যবাদ জানাই এই কারণে। কিন্তু সামগ্রিক যদি ব্যবসা না থাকে, ক্রেতা
কীভাবে গাড়ি কিনতে আসবেন? ওই যিনি ক্রেতা, উনি যে ব্যবসা করেন, ওই ব্যবসা যদি উনি না করতে পারেন ভালো, ওনার প্রফিট না হয়, তাহলে উনি কীভাবে গাড়ি কিনতে আসবেন? সেটা তো একটা বড় প্রশ্ন। আর আমি যেটা বলেছি যে, বললাম মরার উপরে খাড়ার ঘা, যে গাড়ি যারা ক্রেতা আছেন তাদের জন্য কোনো সুখবর নাই। প্রতিটা গাড়িতে বাজেটের পরে এটি যদি যুক্ত হয়, প্রতিটা গাড়িতে মিনিমাম 50,000 থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা বড় গাড়িতে বাড়ছে। সো ক্রেতাদের জন্য কোনো সুখবর নাই। আর আমি বিক্রেতাদের কথা তো বললাম যে আমরা উই আর সাফারিং সিন্স লাস্ট প্রায় 1 বছর ধরে আমরা প্রায় সাফার করছি, বিক্রি তেমন ভালো না। আপনি হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ির কথা বলছিলেন, এখানে পলিসি সাপোর্ট পাওয়া যায় নাই। এটি নিয়ে তো অনেক দিন ধরে আপনারা চিৎকার করছিলেন, এনবিআর সঙ্গে বৈঠক করেছেন, নানা জায়গায় আসলে এটি নিয়ে দেন দরবার করছিলেন। আপনার কি সরকারও এটিকে গুরুত্ব দিচ্ছে কিন্তু আসলে কোনো নীতি সহায়তা দিচ্ছে না, মানে আপনারা কি সরকারকে? দেখুন, পলিসি সাপোর্টের ব্যাপারটা তো সত্যি অনেক গভীরের ব্যাপার। এখন যিনি পলিসি সাপোর্ট দিবেন, উনি যদি মনে করে যে কোনো গাড়ির ডিউটি কমিয়ে দিলে তাদের রাজস্ব কমে যাবে, সেটা কিন্তু খুব দুঃখজনক। কারণ আমরা দেখেছি যে কোনো পণ্যের যখন দাম কম হয়, ক্রেতারা কিন্তু ওই পণ্য কিনতে পারে। তার অর্থটা কী হলো, যে আমি যদি গাড়িগুলোর ডিউটি ওনারা কমাতেন, তাহলে অনেক গাড়ি আসতো, রাজস্ব কিন্তু কোনো ক্ষতি হতো না। পর্যায়ক্রমে দেখা যেত রাজস্ব কিন্তু বাড়ছে ডে বাই ডে। এনারা ওই রাস্তায় হাঁটেন না। আর সারা বিশ্ব কিন্তু পরিবেশ বান্ধব গাড়ি যেগুলো আছে, সেগুলো মার্কেটিংয়ের জন্য ক্রেতাদের কাছে তারা কিন্তু অনেক রকম পলিসি সাপোর্ট দিয়েছে। সারা বিশ্ব এটা এক্সাম্পল, আপনি বিভিন্ন উন্নত বিশ্বে দেখেন। আমাদের কিন্তু তার উল্টো। তবে হ্যাঁ, কিছুটা দেখা যায় সারচার্জ কমিয়েছে, দেখা যাচ্ছে যে ইভি গাড়ির জন্য। তো সেটা যিনি অ্যাসেম্বলিং প্ল্যান্ট করবেন তার জন্য ভ্যাট এবং বিভিন্ন রকম রেয়াত দিয়েছে অ্যাসেম্বলিং প্ল্যান্ট। বাংলাদেশে অ্যাসেম্বলিং প্ল্যান্ট কিংবা গাড়ির ফ্যাক্টরি হতে এখনও অনেক দূরের ব্যাপার। তার কারণ হলো, আপনারা জানেন যে কোনো দেশে যদি কাটতি মিনিমাম 70,000 80,000 গাড়ি কাটতি না হয়, সেখানে ছোট বাজারে এসে গাড়ির অ্যাসেম্বলিং প্ল্যান্ট কিংবা গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটা এখনও অনেক দূরের ব্যাপার আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক এবং এনবিআর এর অনেকেই মনে করেন যে আপনারা যারা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আসলে অনেকেই গাড়ির দাম বাড়িয়ে নানা কৌশলে দেশ থেকে অর্থ পাচার করেন। এর কি জবাব দিবেন? দেখুন, মুক্ত বাজার অর্থনীতি এখানে চাইলেই দাম কেউ বাড়িয়ে বিক্রি করতে পারবে না। আমাদের এখানে প্রায় আমাদের মেম্বারই আছে প্রায় 1200। মেম্বার ছাড়াও তো অনেকে ব্যবসা করছে। এখন ধরেন আমার শোরুমে আমি বাড়িয়ে দাম চাইলাম, আরেক শোরুম তো বসে থাকবে না। তার কারণ হলো তার ব্যাংকের লোন আছে, লোন রিপে করতে হবে। আমি চাইলেই কিন্তু বাড়িয়ে বিক্রি করতে চাইলে আমি পারবো না। তার কারণ হলো একটা মার্কেটে অনেক প্রতিযোগিতা আছে। উল্টা আপনার প্রশ্নের উল্টা আমি উত্তর দিই, ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা যায় আমরা লসে গাড়ি বিক্রি করছি। চাইলেই তো আর মানুষের কাছে তো টাকা নাই যে মানুষ, এখন বললাম গত 10 মাস বা 11 মাস হয়ে গেছে, ওরকম বাংলাদেশে তেমন ব্যবসা বাণিজ্য কিন্তু হয়নি। তো সেখানে মানুষ কিন্তু টাকা না আসলে মানুষ গাড়ি কোত্থেকে কিনবে, এবং কিনতে আসলে ওই গাড়ি যদি আমি দাম বেশি চাই, এমনিতে বিক্রি হচ্ছে না, তারপরে আমি দাম চাইলে কি বাড়িয়ে বিক্রি করতে পারবো না। আরেকটা কথা আপনি বলছেন যে অর্থ পাচার, দেখেন রিকন্ডিশন গাড়ি, সেটা কিন্তু জাপান থেকে একটা ইয়েলো বুক আসে, ইয়েলো বুক আছে, সেই ইয়েলো বুক জাপান গভর্নমেন্ট কিন্তু সরকার থেকে এটা কিন্তু পাবলিশ করা হয়। ওই ইয়েলো বুকে সব রিকন্ডিশন গাড়ির কিন্তু প্রাইস দেওয়া থাকে, নতুন এবং রিকন্ডিশন। সেখানে আমি চাইলেই কিন্তু অর্থ পাচার করতে পারবো না। এবং এটা একটা ধরেন এটা কমন বলে আর কি, যারা আমদানি করে, শুধু গাড়ি না, আমদানি করে তাদেরকে হয়তো একটা দোষারোপ করা হয় যে অর্থ পাচার করছি। সুযোগ কোথায়? আবার আমরা মাঝে মাঝে এইসব ব্লেম দেওয়ার কারণেও বলেছি, দরকার হলে আপনি এনবিআরকে বলেছি আমাদের গাড়ির ফিক্সড ডিউটি করে দেন। গাড়ির ফিক্সড ডিউটি 15 সিসির একটা ফিক্সড ডিউটি, 2000 সিসির ফিক্সড ডিউটি করে দেন, প্রিমিয়ার গাড়ির ফিক্সড ডিউটি, এক্সিও গাড়ির ফিক্সড ডিউটি করে দেন, তাহলে এই অভিযোগটাও থাকে না। আমরা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে কিন্তু এটা বলেছি এনবিআরকে, কিন্তু এনবিআর ওই রাস্তা হাঁটছে না। হাঁটলে আমি মনে করি এই যে আপনি প্রশ্ন করলেন অর্থ পাচারের, তো এই প্রশ্নটা কখনোই করতেন না। এনবিআর প্রসঙ্গ যেহেতু টানলেন, এনবিআর সঙ্গে তো আপনাদের খুব ওতপ্রোতভাবেই আসলে ব্যবসা করতে হয়। এনবিআর অনেকেই আমরা দেখলাম সাম্প্রতিক আন্দোলন, আপনিও দেখেছেন, এনবিআর কর্মকর্তারা অনেকেই নিজেকে ফেরেস্তা মনে করেন। আবার আপনারা অভিযোগ করেন যে এনবিআর কর্মকর্তাদের বড় একটি অংশ আসলে
দুর্নীতিতে জড়িত। আপনি বিসিসিআই নেতৃত্ব সম্পৃক্ত ছিলেন, একটু বলবেন যে আসলে এই এনবিআর এর আচরণ আপনাদের প্রতি কেমন? শুধু এই আপনারা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করেন তাদের সঙ্গে না, আপনি যেহেতু বিসিসিআই তো অনেকদিন কাজ করেছেন, ব্যবসায়ীদের সাথে নানা কথা হয় আপনার, একটু বলবেন যে এনবিআর নিয়ে আসলে আপনার মূল্যায়নটা? দেখুন, আমার যে অভিজ্ঞতা, আগে যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এখন যিনি আছেন উনি না, এখন যিনি আছেন হি সো ফ্রেন্ডলি। এখন যিনি চেয়ারম্যান আছেন, বর্তমান চেয়ারম্যান, হি সো ফ্রেন্ডলি। উনি, আমরা ব্যবসায়ীরা গেলে কথা বললে উনি অ্যাটলিস্ট শোনেন। অনেক সময় তো অনেক কিছু ধরেন, এখানে নতুন গাড়ি আছে, ম্যানুফ্যাকচারার আছে, আমরা ইম্পোর্ট করছি, সব কিছু মিলে অনেক সময় অনেক রকম চাইলেই কিন্তু নীতি সহায়তা দিতে পারেন না। তবে আমি মনে করি এখন যিনি এনবিআর এর চেয়ারম্যান আছেন, হি সো ফ্রেন্ডলি। উনি ব্যবসায়ীদের কথা শুনেন। আমরা তো এটাই চাই যে আপনি শুনে অ্যাটলিস্ট যদি মনে করেন যে যুক্তিযুক্ত না হয়, তাহলে আমি 10টা প্রস্তাব দিলাম, হয়তো একটা দুটো আপনি আমলে নেন, হয়তো 7টা 8টা নিলেন না বিভিন্ন কারণে। কিন্তু আগের যিনি চেয়ারম্যান ছিলেন উনি তো কথাই শুনতেন না। উনি তো ব্যবসায়ীদের সাথে গেলে আচরণ করতেন মনে হয় যে একেবারে আমরা শত্রু। আর ব্যবসায়ীরা তো এই আপনার এত রাজস্ব দিচ্ছে, লক্ষ 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 হাজার কোটি টাকা রাজস্ব তো আমরাই দিচ্ছি। সেখানে যদি এনবিআর এর চেয়ারম্যান আমার সমস্যা শুনতেই না চায়, তো ওই চেয়ারম্যান তো আপনি বুঝেন যে গত 3-4 বছর যে চেয়ারম্যান ছিলেন, টোটাল আমি মনে করি অর্থনীতির 12টা বাজি দিয়ে গেছে ওই আগের চেয়ারম্যান। আর আমি এই চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, যদিও আমার সব রকম প্রস্তাব উনি রাখতে পারেন নাই, হয়তো একটা প্রস্তাব রেখেছেন, তারপর ওনাকে আমি ধন্যবাদ জানাই। অ্যাটলিস্ট উনি কথা শুনেন। আর দুর্নীতির কথা বলছেন, সেটা তো আপনি জানেন যে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু সবগুলো কিন্তু সেক্টর দুর্নীতিগ্রস্ত। আপনি এনবিআরকে কেন দোষ দিবেন? কাকে দোষ না দিয়ে পারবেন? ঘুষ এবং দুর্নীতি একেবারে শিকড়ের মতো ছেয়ে গেছে সারা বাংলাদেশে। এটার থেকে বেরিয়ে আসা ভেরি ডিফিকাল্ট। অনেকে নীতিবাক্য বলেন, তো আমরা বলি না যে সুযোগের অভাবে সবাই কিন্তু আপনি সৎ। আপনি জায়গা মতো বসিয়ে দেন একটা লোককে দুর্নীতির জায়গায়, সেখানে যদি ওই ভদ্রলোক দুর্নীতি না করে বেরিয়ে আসতে পারেন, দেন আই উইল গিভ হিম ক্রেডিট। আদারওয়াইজ অনেকেই অনেক টিভিতে দেখি বড় বড় কথা বলেন, ও দুর্নীতিবাজ, অন্য দুর্নীতিবাজ। উনি যদি ওই জায়গায় বসে যদি উনি ঠিক থাকতে পারে, তাহলে বুঝবো যে হি ইজ কারেক্ট। সো ওই যে ওয়াইজ ওয়ার্ড যেটা আছে আর কি, যে সুযোগের অভাবে সকলেই কিন্তু সৎ। তো আমি মনে করি এইটা অনেক বড় ব্যাপার, দুর্নীতির থেকে বেরিয়ে আসা, এবং সেখান থেকে বাংলাদেশ আদৌ কি বেরিয়ে আসতে পারবে কিনা, সেটা আমার বড় প্রশ্ন। আমার শেষ প্রশ্ন, সরকার এবং এনবিআর যারা আন্দোলন করলো তারা মুখোমুখি অবস্থান নেয়, ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সেটি সুরাহা হয়। আপনার কি মনে হয় এটি সাময়িক সুরাহা? দেখছি তারপরে এনবিআর এর বেশ কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখনও এনবিআর এর অনেকের মধ্যে এক ধরনের ভীতি শঙ্কা কাজ করছে। সেটি কি দিন শেষে ব্যবসা বাণিজ্যের উপরে, আপনাদের উপরে একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? দেখুন, যারা এনবিআর আন্দোলন করছিলেন, আমার মনে হয় যে এভাবে আন্দোলন করা মানে উচিত হয়নি। তার কারণ পুরো কাস্টম হাউস বন্ধ করে দিছে। সেখানে আপনি জানেন যে লক্ষ লক্ষ আইটেম ওখানে আছে। ব্যবসায়ীরা যদি কন্টেনার একদিন ইয়াতে থাকে, বন্দরে থাকে, এটা কত ভাড়া আপনি জানেন। এখন 2 মাস ওনারা কন্টিনিউ আন্দোলন করলেন, রেজাল্ট কি? 0। এখন যারা আন্দোলন করেছেন সেখানে যারা আমি মনে করি অন্যায় করেছে, অফকোর্স গভর্নমেন্ট কিন্তু এটাকে সহজভাবে নেয় না, আবার কথাও না। কেননা এটা তো একজন কমিশনারকে পুরো কাস্টম বন্ধ করে দিয়ে চলে যায়, হাউ কাম? এটা তো হতে পারে না। আর দ্বিতীয়ত দেখেন, এনবিআর এর এবং সরকারের আবার ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদেরই কিন্তু মধ্যস্থতায় কিন্তু আন্দোলন কিন্তু ওরা উইথড্র করেছে, এই ব্যবসায়ী নেতারা গেছে। সো ঘুরে ফিরে কিন্তু ব্যবসা এবং সরকার একজনের কিন্তু পরিপূরক। সাইকেলের 2টা চাকা আমি মনে করি যে একটা পাংচার হয়ে গেলে আরেকটা চলবে না। সো ব্যবসায়ীদের যে উদ্যোগ ছিল, আন্দোলন প্রত্যাহার করার জন্য ব্যবসায়ী যেভাবে ইনভলভ হয়েছে এবং আন্দোলন প্রত্যাহার হয়েছে, এখন আমি মনে করি যে ব্যবসা বাণিজ্যের অবস্থা স্বাভাবিক হয়েছে। এবং আমি অনুরোধ করব যে অফকোর্স দাবি দেওয়া থাকতেই পারে, নট অনলি এনবিআর, সকল সেক্টরে থাকতে পারে, অনেকে ডিপ্রাইভ থাকে। তো সেটা আমি মনে করি টেবিলে বসে করা উচিত। অফিস একদম শাটডাউন করে
বন্ধ করে এবার রাস্তায় নেমে এইভাবে আন্দোলন করাটা আমি মনে করি ঠিক হয়নি। এবং সরকার দেখবে যে সত্যি কোথায় কোথায় কি কি সমস্যাগুলো ছিল। সরকার যদি মনে করে ওদের আন্দোলনের কিছু কিছু যদি সত্যিকারে তাদের যদি মনে করে যে এই আন্দোলন কিংবা এই যুক্তিটা তারা যদি মনে করে অ্যাকসেপ্ট করতে পারে, করে নিলে আমি মনে করি বেটার হবে। আমরা চাই একটা স্মুথ একটা সরকার এবং স্মুথ অর্থনীতি, যেখানে সবাই মনে করি যে কমফোর্টলি আমরা ব্যবসা করব এবং যারা আছে রাজস্ব আদায় করবেন কিংবা নীতি সহায়তা দিবেন, তারাও যেন আমাদেরকে ফ্রেন্ডলি এই নীতি সহায়তা দিতে পারেন কিংবা রাজস্ব আদায় করতে পারেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নাগরিক টিভিকেও ধন্যবাদ।